কানাডার ম্যাপে তন্ন তন্ন করে খুঁজলেও কখনোই আপনি এই জায়গাটির কোনো নাম পাবেন না। গুগল ম্যাপে সার্চ করলেও রেজাল্ট আসবে নট ফাউন্ড। কিন্তু এই এলাকার নাম শুনলে বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত আজও টকপক করে ফোটে। আর সেই জায়গাটার নাম বেগমপাড়া। প্রতিদিন সকালে বাসে ঝুলতে ঝুলতে অফিসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামান আপনি, আর সেই কষ্টের টাকা দিয়ে মাস শেষে সরকারকে ট্যাক্স দেন। আপনার সে রক্ত পানি করা ট্যাক্সের টাকা ব্যাংকে রাখা আপনার জমানো আমানত চুরি করে 10,000 কিলোমিটার দূর দেশে কানাডায় গড়ে তোলা হয়েছে এক অবৈধ স্বর্গরাজ্য। আমরা ভেবেছিলাম এবার হয়তো দিন বদলাবে, কিন্তু চোরের হাত থেকে চাবি নিয়ে যদি আপনি সরাসরি ডাকাতের হাতে তুলে দেন, তাহলে কি চুরি বন্ধ হয়, নাকি চুরির সাইজটা আরো বেশি বড় হবে? সরকারি দলের নেতা ব্যক্তিদের কার্যকলাপে এখন তো মানুষের মনে সন্দেহ জাগছে, নতুন সরকার আর নতুন এই সিস্টেম মিললে কি কানাডায় আরো একটি বেগমপাড়া বানাতে যাচ্ছে, নাকি এবারে ডেস্টিনেশন কানাডায় নয় বরং সরাসরি লন্ডনে? ইজ বেগমপাড়া 2.0 লোডিং? একটু নড়ে চড়ে হাতে এক কাপ কফি নিয়ে বসুন। আজকের এই ভিডিও দেখার পর থেকে হয়তো আপনার নিজের দেশের সিস্টেমের উপর থেকে বিশ্বাস চিরতরে উঠে যেতে পারে। শুরুতে জেনে নেওয়া যাক এই বেগমপাড়ার উৎপত্তি আসলে কোথা থেকে, এখানে কারা থাকে, কিভাবে দেশের লাখ লাখ কোটি টাকা সেখানে পাচার হলো, আর এই মহা লুটপাটের মাস্টার মাইন্ড বা কারা। বেগমপাড়া শব্দটা মূলত এসেছে উর্দু শব্দ বেগমপুরা থেকে। হংকং বা অন্যান্য দেশের ধনীরা কানাডার এই জায়গাটায় তাদের স্ত্রীদের রেখে আসতো, সেখানকার সূত্র ধরে এমন নাম এসেছে। তবে বাংলাদেশিরা এই নামটার মিনিং একেবারে পাল্টে দিয়েছে। 2006 সালের পর থেকে কানাডা এক অদ্ভুত ট্রেন্ড শুরু হয়। বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা, লুটেরা ব্যবসায়ীরা তাদের বউ বাচ্চাদের মানে বেগমদের কানাডায় পাঠিয়ে দিতে শুরু করে। স্বামীরা বাংলাদেশের সরকারি চেয়ারে বসে বা ব্যাংকের এমডি হয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে আর হুন্ডির মাধ্যমে সেই টাকা পাঠিয়ে দেয় কানাডায়। বছরে একবার বা দুবার ওইসব সাহেবরা কানাডায় যান বেগমদের সাথে ছুটি কাটাতে। মজার একটা ফ্যাক্ট শেয়ার করি আপনাদের, কানাডার সাধারণ মানুষেরা ব্যাংক থেকে লোন নিয়ে বা 20 থেকে 30 বছর টাকা জমিয়ে একটা বাড়ি মর্টগেজ নেন, আর সেখানে বাংলাদেশি লুটেরার বইয়েরা নগদ 50 থেকে 100 কোটি টাকা দিয়ে ক্যাশ টাকায় একদম একটা পেমেন্টে বাড়ি কিনে ফেলেন। এদের অবৈধ টাকার এতটাই দাপট যে টরন্টো শহরের রিয়েল এস্টেটের দাম এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে। তাই সাধারণ মানুষের হালাল টাকা দিয়ে কানাডায় বাড়ি কেনা এখন প্রায় ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। 2020 সালের নভেম্বর মাস কানাডার বেগমপাড়া নিয়ে দেশে যখন তোলপাড় চলছে, তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমন একটা বোমা ফাটান যা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। তিনি বলেছিলেন, আমরা ভেবেছিলাম কানাডায় হয়তো রাজনীতিবিদরা বেশি টাকা পাচার করেছে, কিন্তু খোঁজ নিয়ে যা দেখলাম রাজনীতিবিদ মাত্র 4 জন, বাকিরা প্রায় সবই এই দেশের সরকারি কর্মকর্তা আর আমলা। ভাই একটু ফিল করার চেষ্টা করেন, যেই দেশের আমলাদের কাজ হলো দেশের সিস্টেম ঠিক রাখা, তারাই দেশের টাকা সবচেয়ে বেশি চুরি করেছে। ধরে দিলাম আমাদের দেশের সরকার প্রতি 5 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু এইসব আমলারা, এইসব সরকারি চাকরিজীবীরা 25 থেকে 30 বছর এই দেশকে সার্ভিস দিয়ে থাকে। তাদের উপরে ডিপেন্ড করে দেশের ভবিষ্যৎ। তারা যদি দেশের গলা কেটে নিজেদের ভবিষ্যৎ গড়তে থাকে, তাহলে দেশের 12টা বেজে কোথায় যাবে চিন্তা করেন। চলুন সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া 28 জনের একটা হাই প্রোফাইল লিস্ট থেকে কয়েকটা নাম দেখি। এই লিস্ট দেখলে আপনার মাথা ঘুরে যাবে। 1 নম্বরে আছে ডাক্তার মোহাম্মদ কাইকাউস, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কানাডায় মন্ট্রিল এবং টরন্টোয় 4টি বাড়ির মালিক। 2 নম্বরে আছে আব্দুল কালাম আজাদ, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, টরন্টোয় 3টি ফ্ল্যাট। 3 নম্বরে আছে নজিবুর রহমান, সাবেক NBR চেয়ারম্যান, কানাডার মিসিসাগায় বিলাসবহুল 2টি বাড়ির মালিক। 4 নম্বরে আছে ফজলু কবির, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক, মন্ট্রিলে 2টি ফ্ল্যাটের মালিক। মজার ব্যাপার শুনেন, দুর্নীতি দমন কমিশনের দুদকের দায়িত্ব হলো চোর ধরা। সেই দুদকের সাবেক চেয়ারম্যান ডাক্তার ইকবাল মাহমুদের নামে কানাডায় 3টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। ভাবা যায় রক্ষক নিজে এখানে সবচেয়ে বড় ভক্ষক। যখন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আর দুদকের চেয়ারম্যানরা টাকা পাচার করে কানাডায় সেটেল হয়, তখন ওই দেশের ইকোনমি যে এখনো ব্যাংকরাপ্ট হয় নাই সেটাই তো বেশি। বেগমপাড়া খলনায়কদের কথা বলতে গেলে একজনের নাম আলাদা করে বলতেই হবে, যাকে ডেইলি স্টার উপাধি দিয়েছিল সুলতান অফ সুইন্ডিল বা প্রতারণার সুলতান নামে। নাম তার প্রশান্ত কুমার হালদার ওরফে PK হালদার। এই এক লোক রিলায়েন্স ফাইন্যান্স এবং NBR গ্লোবাল ব্যাংকের MD পদে বসে সাধারণ মানুষের আমানতের প্রায় 3,000 থেকে 10,000 কোটি টাকা একাই হাওয়া করে দিয়েছে। মানে টাকার অঙ্কটা একবার চিন্তা করেন। এই টাকা দিয়ে একটা কর্ণফুলী টানেল, 3টা স্যাটেলাইট, 10 থেকে 12টা হাসপাতাল, 5 থেকে 7,000 স্কুল, 3 থেকে 4টা পাবলিক ভার্সিটি প্রতিষ্ঠা করা আর চালানো সম্ভব। আর এত পরিমাণ টাকা জাস্ট একটা মানুষ দেশের বাইরে পাচার করে দিয়েছে।
টাকা পাচারের মেকানিজমটা খুবই সিম্পল কিন্তু ডেডলি। প্রথমত অস্তিত্বহীন ভুয়া কোম্পানির নামে নিজের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন পাস করানো হয়। এরপর ইম্পোর্ট এক্সপোর্টের নামে ওভার ইনভয়েসিং বা পণ্যের দাম 10 গুণ বেশি দেখিয়ে এলসি খোলা হয়। আর লাস্ট স্টেপ হলো হুন্ডি। পি.কে হালদার হাজার হাজার কোটি টাকা এভাবে পাচার করে কানাডায় পাড়ি জমিয়েছিলেন। কানাডায় তার 3টি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়। যদিও পরবর্তীতে ভারতের পশ্চিমবঙ্গে তিনি ধরা পড়েন, কিন্তু তার পাচার করা টাকা আজ পর্যন্ত দেশের সাধারণ মানুষ ফেরত পায়নি। শুধু পি.কে হালদার নয়, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট GFI এর রিপোর্ট অনুযায়ী গত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 5,30,000 কোটি টাকা। এই টাকা দিয়ে 5টা পদ্মা সেতু ক্যাশ টাকায় বানানো যেত। অথচ আমরা সেতু বানানোর জন্য অন্যের কাছে ভিক্ষা চেয়ে বসে থাকি, কিন্তু নিজের টাকাটা নিজেই ধরে রাখতে পারি না। ব্যাপারটা এমন হয়েছে যে কোনো জমিদারের অবাধ্য সন্তান তার সব সম্পত্তি খেয়ে ফেলতেছে, আর জমিদার দুমুঠো ভাত খাওয়ার জন্য অন্যের কাছে ভিক্ষা করতেছে। 2020 সালের ডিসেম্বরে যখন হাইকোর্ট এই পাচারকারীদের তালিকা চাইল, তখন দুদক শতাধিক ব্যক্তির নামে 2500 কোটি টাকা পাচারের একটা রিপোর্ট জমা দিয়েছিল। আদালত সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর জানেন কি হলো? অদৃশ্য এক জাদুর কাঠির ইশারায় পুরো তদন্তটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু কেন? কারণ যাদের নাম ওই লিস্টে ছিল তারাই তখন রাষ্ট্র ক্ষমতার একেবারে কেন্দ্রে বসেছিল। কখনো কি শুনেছেন চোর নিজের বিচার নিজে করে? আগের বেগমপাড়াবাসী এখন আর ক্ষমতায় নাই। 24-এর অভ্যুত্থানে তাদের ক্ষমতার টুটি চেপে ধরেছিল। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন জাগছে, নেকড়ের কাছ থেকে আমরা মুরগি খামারের দায়িত্ব কি শেয়ালের হাতে তুলে দিলাম? যে কোনো দেশের অর্থনীতির সবচেয়ে পবিত্র জায়গা হলো তার সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকের যিনি গভর্নর হন তাকে হতে হয় একদম ক্লিন ইমেজের, নির্মোহ একজন অর্থনীতিবিদ। কিন্তু গত 25শে ফেব্রুয়ারি বাংলাদেশ দেখলো এক অদ্ভুত ম্যাজিক। আহসান এইচ মনসুরকে সরিয়ে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে বসানো হলো মোহাম্মদ মুস্তাকুর রহমানকে। কিন্তু এই মুস্তাকুর রহমান কি জানেন? তিনি কোনো সাধারণ অর্থনীতিবিদ নন। তিনি একজন পুরোদস্তুর ব্যবসায়ী। হেরা সোয়েটার্স লিমিটেডের এমডি, রিহ্যাব, BGMEA এর মতো প্রভাবশালী ব্যবসায়ী লবির লোক। মিস্ট্রি এখানে শেষ না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB সরাসরি স্টেটমেন্ট দিয়ে বলেছে, এই নতুন গভর্নরের ব্যাংকিং খাতে মূল অভিজ্ঞতা হলো নিজের ঋণগ্রস্ত থাকা, ঋণ খেলাপি হওয়া এবং পরবর্তীতে বিশেষ বিবেচনায় নিজের ঋণ নিজে রিশিডিউল করা। জাস্ট ভাবুন, যে লোকটা নিজে ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেয়নি, যে লোকটা বিশেষ সুবিধায় রয়েছে, তাকেই বানানো হলো পুরো দেশের ব্যাংক সিস্টেমের পাহারাদার। এটা কি শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া নয়? রক্ষক নিজেই যদি বক্ষক হয়, তাহলে পাচারের টাকা দেশে আসবে তো দূরের কথা, ভিতরের যা আছে তাও ডানা মিলে উড়াল দেবে। আপনি যদি ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়ে শোধ করতে না পারেন, পুলিশ আপনার কোমরে দড়ি পড়িয়ে টেনে হিস্ট্রে জেলে ঢুকাবে, আপনার জীবন শেষ। কিন্তু আপনি যদি 2000 কোটি টাকা মেরে দেন, তাহলে ভাই এই সমাজ আপনাকে স্যালুট দেবে আর রাষ্ট্র আপনাকে MP বানাবে। বিশ্বাস হচ্ছে না? চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার দাপুট বিএনপি নেতা আসলাম চৌধুরীর নাম তো সবাই শুনেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, ন্যাশনাল ব্যাংক, AB ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে তিনি জনগণের আমানতের প্রায় 1700 কোটি টাকা ঋণ নিয়েছেন এবং বছরের পর বছর সেটা শোধ করেননি। তিনি একজন টপ টায়ার ঋণ খেলাপি। কিন্তু নির্বাচনের আগে নির্বাচন কমিশন কি করলো জানেন? শুনলে হাসবেন নাকি কাঁদবেন জানি না। নির্বাচন কমিশনার আব্দুর রউফ মাসুদ রীতিমতো স্বীকার করে বলেছেন, কমিশনের কাছে প্রমাণ থাকার পরও মনোনয়ন বৈধ করলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন। আরেক কমিশনার বললেন, বুকে পাথর চাপা দিয়ে ঋণ খেলাপিদের বৈধতা দিলাম। আর ইউ জোকিং? এটা কি একটা খেলনা? ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, এটা কি মুদি দোকানের 2 টাকার বাকির খাতা যে ভাই কাল দিয়ে দেবো বললে মাফ হয়ে যাবে? যে লোকটা দেশের হাজার হাজার কোটি টাকা গিলে বসে আছে, সেই এখন দেশের আইন প্রণেতা। সংসদে বসে তিনি দেশের নীতি বানাবেন। এখন আপনারাই বলুন, যাদের নিজেদের পকেট জনগণের টাকায় ফুলে ফেপে আছে, তারা কি কখনো অর্থ পাচার ঠেকাতে কোনো কঠোর আইন পাশ করবে, নাকি পাচারের নতুন রুট আবিষ্কার করবে? TIB রিপোর্ট বলছে, বর্তমান সংসদ সদস্যের প্রায় 60% এবং মন্ত্রী পরিষদের 62% মূল পেশায় হলো ব্যবসা, আর এদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত। সরকার হয়তো বদলেছে, ক্ষমতার চেয়ারগুলোতে হয়তো নতুন মুখ এসেছে, কিন্তু সিস্টেম তো সে আগের মতোই লিক হয়ে আছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে বসেছে ঋণ পুরো তফসিল করা ব্যবসায়ী, আর সংসদে বসেছে হাজার কোটি টাকা ঋণ খেলাপিরা। তাই সবচেয়ে বড় প্রশ্নটা এখন আর এটা নয় যে টাকা পাচার বন্ধ হবে কিনা, বরং প্রশ্নটা হলো এবারে টাকাগুলা কোথায় যাবে। আগের জেনারেশনের পাচারকারীদের খুব পছন্দ ছিল কানাডার বেগমপাড়া, কিন্তু এখনকার এই নতুন এলিট ক্লাস যারা ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে আছেন, তারা কি পুরনো বেগমপাড়াতে ইনভেস্ট করবেন, নাকি কানাডার বদলে এবার সরাসরি গড়ে উঠবে লন্ডনের বুকে নতুন কোনো সাহেবপাড়া? দ্য ফেস হ্যাভ চেঞ্জড বাট দ্য গেম রিমেইনস দ্য সেম। আজকের এই ভিডিওর পর নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খাটছেন, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, ভ্যাট দিচ্ছেন, আর আপনার সেই টাকাগুলা হুন্ডির চ্যানেল দিয়ে চলে যাচ্ছে টরেন্টের
কোনো এক আলিশান ম্যানশনে, সেখানে কোনো এক দুর্নীতিবাজ আমলার বেগম সেই টাকায় বিলাসবহুল পার্টি দিচ্ছে। দিন শেষে সাধারণ মানুষের ভাগ্য সেই একটা জায়গায় আটকে আছে। যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক এবং ব্যবসায়ী লবির নেক্সাস ভাঙা যাচ্ছে, ততক্ষণ কানাডা বা লন্ডন কোথাও না কোথাও নতুন বেগম পাড়া তৈরি হতেই থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। যদি মনে হয় এই ফ্যাক্টসগুলো দেশের প্রতিটি মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন আর অবশ্যই শত্রু চিনতে সতর্ক থাকুন।